সমাসের প্রকারভেদে আমরা টোটাল 6 ধরনের বেসিক সমাস শিখেছিলাম এবং অন্যান্য সমাস নিয়েও আমরা 3 ধরনের সমাস দেখেছিলাম। একটা ছিল প্রাদি সমাস, আরেকটা ছিল অলুক সমাস এবং আরেকটা ছিল কি নিত্য সমাস। আমরা এখন দেখব যে অলুক সমাসটা কিভাবে কাজ করে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে। তার মানে অলুক সমাস সত্যিকার অর্থে দ্বন্দ্ব সমাসে কাজ করতে পারে, এছাড়াও অন্যান্য সমাসের মধ্যেও কি কাজ করতে পারে, যেটা আমরা ভবিষ্যতে কোনো এক সময় জানার চেষ্টা করব। এখন দেখি অলুক এই জিনিসটা দ্বন্দ্ব সমাসে কিভাবে কাজ করে। অলুক এই কথাটাকে আমি যদি ভেঙে ফেলি তাহলে আমরা দুটো ওয়ার্ড পাবো, একটা হচ্ছে স্বরেয় আর একটা হচ্ছে কি লুক। এখানে অ মানে হচ্ছে না। আমরা সচরাচর অ নিয়ে অনেক কিছু জানি, কিন্তু অটার একটা মিনিং আছে যেটা হচ্ছে কি না বা না বোধক মিনিং বোঝায়, এবং লুক যেটা সেটার মানে হচ্ছে কি লোপ পাওয়া। তার মানে অলুক মানে হচ্ছে কি লোপ পায় না এমন কিছু বোঝায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কি আসলে লোপ পায় না। অবশ্যই অলুক বলতে আমরা বুঝবো যে বিভক্তি লোপ পায় না, অর্থাৎ কোনো একটা সমাস গঠনে যদি আমাদের ব্যাস বাক্যে কোনো বিভক্তি থাকে তবে আমরা সমাসবদ্ধ পদে ওই বিভক্তিটাকে লোপ করতে পারবো না বা বাদ দিতে পারবো না। যদি বাদ না দিতে পারি তবে সেটাই কি হবে অলুক সমাস। এখন খেয়াল করি অলুক সমাসটা কিভাবে দ্বন্দ্ব সমাসে কাজ করে। আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি, আমরা এখন চেষ্টা করব এই এক্সাম্পলও বিশ্লেষণ করার জন্য। প্রথম এক্সাম্পলটা খেয়াল করো তো, মায়ে ও জিয়ে। এখানে মায়ে মানে হচ্ছে মায়ের কথা বোঝানো হয়েছে, জিয়ে মানে হচ্ছে মেয়ের কথা বোঝানো হয়েছে। তার মানে এই টোটালটার মাঝখানে একটা ও আছে এবং এই টোটালে দুটো পদও আছে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে কি পরপদ। তার মানে এটার স্ট্রাকচারটা দ্বন্দ্ব সমাসের মতো। তার মানে দ্বন্দ্ব সমাসের এগুলোকে বলা হচ্ছে কি আমাদের ব্যাস বাক্য। তাহলে আমরা এখানে যাদেরকে লিখেছি এরা সবাই হচ্ছে কি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন এই ব্যাস বাক্য থেকে আমরা সমস্ত পদ বের করার চেষ্টা করব। দেখি তো একটু খেয়াল করে, মায়ে ও জিয়ে এটার আমি যদি সমস্ত পদ বের করতে চাই মাঝখান থেকে ওটা উঠে যাবে এবং মাঝখানে ও উঠে একটা হাইপেন বসবে, মনে আছে? এখন খেয়াল করি এই মায়ে ও জিয়ে এটার আমরা যদি দ্বন্দ্ব সমাসের সমস্ত পদ বের করি তবে সেটা হবে আমাদের মায়ে, তারপর একটা হাইপেন, তারপরে হবে জিয়ে। খেয়াল করি তো এখানে মায়ে জিয়ে এই জায়গাটাতে এ নামক একটা বিভক্তি ছিল, অর্থাৎ একটা সপ্তমী বিভক্তি ছিল। কারণ মায়ের সাথে আমি যখন এ যুক্ত করব সেটা হয়ে যাবে কি মায়ে, আবার জি এটার সাথে আমি যখন এ যুক্ত করব জিয়ে হয়ে যাবে। এবং এই ব্যাস বাক্যের মধ্যে যে এ বিভক্তি দুটো আছে তারা কিন্তু এই সমস্ত পদের মধ্যেও কি আছে, অর্থাৎ মায়ে জিয়ে এটা কিন্তু চেঞ্জ হয়নি মানে এখানে বিভক্তিটা কি লোপ পায়নি। আর বিভক্তি যদি লোপ না পায় সেগুলো কি অলুক সমাস। আর এটা যেহেতু দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়েছে তাই এই টোটাল উদাহরণটা হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাসের। আমরা পরের এক্সাম্পলটা খেয়াল করি, পথে ও প্রান্তরে। খেয়াল করি তো এখানে পথের লাস্টে এ নামক একটা বিভক্তি আছে, প্রান্তর এটার লাস্টেও কি এ নামক একটা বিভক্তি আছে। আর এটাকে আমি যদি সমস্ত পদে বানাতে চাই তবে মাঝখানের ওটাকে উঠিয়ে হাইপেন বসিয়ে দেব। তার মানে হবে আমাদের পথে হাইপেন প্রান্তরে। খেয়াল করি তো এখানে পথের লাস্টেও কি এই বিভক্তি আছে, প্রান্তরের লাস্টেও কি আছে এই বিভক্তি আছে, কাজেই এখানে বিভক্তিটা লোপ পায়নি, সেজন্য এটাও কি একটা অলুক দ্বন্দ্ব সমাস। আমরা হাতেও পাই, এটাকে সরাসরি লিখতে ফেলতে পারি হাতে তারপর হাইপেন পায়। তার মানে এখানেও যেহেতু বিভক্তি লোপ পায়নি এটাও কি অলুক দ্বন্দ্ব সমাস। ঘরে ও বাহিরে এটাকেও কিভাবে লেখা যায়, ঘরে তারপর হচ্ছে হাইপেন তারপরে বাহিরে। আমরা পরের এক্সাম্পলটা দেখি, জলে ও স্থলে। এটাকেও এইভাবে লেখা যায়, আমরা এখানে জলে দিতে পারি তারপরে একটা হাইপেন তারপরে স্থলে লিখতে পারি। তাহলে এখানে আমাদের কোনো বিভক্তি লোপ পাচ্ছে না, তাই এটাও কি আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। সবার লাস্টের একটা এক্সাম্পল আছে হাতে ও কলমে, এবং এটাকে আমরা লিখতে পারি হাতে যা আছে তাই থাকবে, একটা হাইপেন তারপর কলমে। তার মানে প্রত্যেকটা মাঝখানে যেহেতু হাইপেন পাচ্ছি এরা সবাই হচ্ছে কি দ্বন্দ্ব সমাস এবং দ্বন্দ্ব সমাসের সমস্ত পদ। তাই আমরা বলতে পারি এখানে আমরা যা লিখছি এরা হচ্ছে সমস্ত পদ, এবং এই সমস্ত পদগুলোর মধ্যে যেহেতু বিভক্তিটা লোপ পায়নি, ব্যাস বাক্যের বিভক্তিটা চলে যায়নি, তাই এরা হচ্ছে অলুক সমাস এবং এটা টোটালটা মিলে অলুক দ্বন্দ্ব সমাস। এবার একটা মজার জিনিস খেয়াল করি, দ্বন্দ্ব সমাস এবং অলুক দ্বন্দ্ব সমাসের মধ্যে মাঝে মাঝে একটা ছোট্ট কনফিউশন থাকে, সেই কনফিউশনটা এবার আমরা দেখব। খেয়াল করি তো এখানে দ্বন্দ্ব সমাস ভার্সেস অলুক দ্বন্দ্ব লেখা আছে, নিচের এই সবগুলো উদাহরণগুলো এমনভাবে লেখা হয়েছে এদের কারোর মধ্যে কি কোনো বিভক্তি ইউজ করা হয়নি, বাট পরের যে সমস্ত ব্যাস বাক্য লেখা হয়েছে এদের সবগুলোতে একটা বিভক্তি ইউজ করা হয়েছে এবং উদাহরণগুলোকেও একই রকম রাখা হয়েছে। আমরা একটু দেখি,
প্রথমে আমাদের দেওয়া আছে হাত ও পা, এটা হচ্ছে সাধারণ দ্বন্দ্ব সমাস, আমরা সবাই জানি, কারণ এখানে ও আছে এবং দুটো পদ আছে আগে পিছে। এটাকে আমি যদি বিভক্তি যুক্ত করি এই বিভক্তি, তবে সেটা হয়ে যাবে কি হাতে ও পায়ে। এখন এদের সমস্ত পদ কি হবে? হাত ও পা যেটা আছে তার সমস্ত পদ হবে হাত, ওটা উঠে গিয়ে হাইপেন বসবে এবং পা যা আছে তাই থাকবে, এবং অলুক দ্বন্দ্ব হিসেবে এখানে হাতে ও পায়ে যা আছে সেটার সমস্ত পদ হবে হাতে যা আছে তাই থাকবে, হাইপেন পায়ে যা আছে তাই থাকবে। তার মানে হাত পা হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাস, বাট এর মধ্যে কোনো বিভক্তি নেই। আর হাতেও পায়েও হচ্ছে কি একটা দ্বন্দ্ব সমাস, কিন্তু এর মধ্যে যেহেতু বিভক্তি লোপ পায়নি তাই এর নাম হচ্ছে কি অলুক দ্বন্দ্ব। আমরা বাকি এক্সাম্পলগুলো দেখে ফেলি। দুধ ও ভাত, এর মধ্যে কোনো বিভক্তি নেই, তার মানে নর্মাল দ্বন্দ্ব সমাস, তাই এটা হবে কি দুধ হাইপেন ভাত। পরেরটাতে দুধে ও ভাতে, তার মানে এই বিভক্তি আছে, তাই এটা হবে কি আমাদের অলুক দ্বন্দ্ব, এবং এটার সমস্ত পদ হবে দুধে হাইপেন ভাতে। পরেরটা দেখি দেশ ও বিদেশ, তার মানে মাঝখানে ও আছে, তাই কি দ্বন্দ্ব সমাস, এবং এটা আমাদের হবে দেশ হাইপেন বিদেশ। এবং পরেরটাতে দেশে ও বিদেশে, তার মানে বিভক্তি আছে এবং এটা কি লোপ পাবে না। যদি লোপ না পায় আমরা কি লিখতে পারি এটাকে দেশে হাইপেন বিদেশে। আমরা লাস্ট এক্সাম্পলটা দেখি হাট ও বাজার। হাট ও বাজার এটার মধ্যে কোনো বিভক্তি নেই, তাই এটা কি সাধারণ দ্বন্দ্ব সমাস, তাই এটা হবে আমাদের হাট হাইপেন বাজার। এবং এটা কি আমি যদি বিভক্তিযুক্ত করি এই বিভক্তি হাটে ও বাজারে, তবে সেটার আমাদের সমস্ত পদ হবে হাটে হাইপেন বাজারে। এবং এখানে প্রতিটা সমাসের যে সমস্ত পদ তাদের উভয় পদই কি প্রাধান্য পাচ্ছে বলে এরা দ্বন্দ্ব সমাস। বাট এখানে যেহেতু আমাদের বিভক্তি নাই তাই এরা হচ্ছে কি সাধারণ দ্বন্দ্ব সমাস, আর যাদের বিভক্তি আছে এবং সেটা লোপ পায়নি সেটাই হচ্ছে কি আমাদের অলুক দ্বন্দ্ব সমাস। তাই অলুক দ্বন্দ্ব সমাস নিয়ে এই উদাহরণগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং একই সাথে এরা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টক ডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টক ডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।